বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুসারে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো তোমাদের রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন। এই বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন আজকের আমাদের আলোচনার বিষয়। এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আসতে পারে সেগুলো নিয়েও আমি আলোচনা করব, এবং এই সাহিত্যটি মধ্যযুগের কি করে আদি প্রাচীনতম নিদর্শন এবং কে কোথা থেকে কবে কিভাবে এটা আবিষ্কার করলো এবং এর বিষয়বস্তুটাই বা কি, এর রচনার বৈশিষ্ট্যগুলোই বা কি, সেগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরব। তা বন্ধুরা, এই যে বড়ু চণ্ডীদাস রচিত যে শ্রীকৃষ্ণ কীর্তন, এটা হচ্ছে আদি মধ্যযুগের একটি প্রাচীনতম নিদর্শন। আদি মধ্যযুগ বলতে আমরা মধ্যযুগকে তিনটি ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে আদি মধ্যযুগ, মধ্যযুগ, একটা হচ্ছে অন্ত মধ্যযুগ। এবং শ্রী চৈতন্যদেবের জন্ম অনুসারেও এই মধ্যযুগকে তিনটি পর্বে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে চৈতন্য পূর্ববর্তী মধ্যযুগ, চৈতন্য মধ্যযুগ, আর একটা হচ্ছে চৈতন্য পরবর্তী মধ্যযুগ। এই যে তিনটি পর্বে ভাগ করা হলো, তার প্রাচীনতম যে পর্ব বা চৈতন্য পূর্ব মধ্যযুগ বা আদি মধ্যযুগ, এই আদি বা চৈতন্য পূর্ব মধ্যযুগের প্রাচীনতম নিদর্শনটি হচ্ছে এই বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তনের মূল এই কাব্যের মূল বিষয়টা হচ্ছে রাধা এবং কৃষ্ণের যে প্রেম কাহিনী, সেই প্রেম কাহিনী বিষয়ক আলোচনা হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনার বিষয়। এখানে আমরা দেখতে পাবো যে কিভাবে রাধা এবং কৃষ্ণের যে প্রেম কাহিনী প্রথমে বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছিল, তারপরে কিভাবে সেটা পরিণতি পেল এবং তারপরে সেটা কিভাবে বিরহে পরিণত হলো, এই সমস্ত বিষয়গুলো আমরা এই কাব্যে পাবো। পরপর করে আমরা সেগুলো আলোচনা করব, কে আবিষ্কার করলো, একদম ধারাবাহিকভাবে আমরা এটা পরপর আলোচনা করব। যাই হোক বন্ধুরা, আমরা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুসারে রয়েছে। সেটা হচ্ছে মধ্যযুগের যে শিল্প সাহিত্য, সেখানে কিন্তু তোমাদের বেশ কিছু প্রাচীন সাহিত্যগুলো রয়েছে এই মধ্যযুগের। সেগুলো শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবন, মঙ্গল কাব্য, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী, এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে নতুন সিলেবাস অনুসারে। তার মধ্যে আজকের আমাদের আলোচনা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। তোমরা একটু মন দিয়ে এই আলোচনাটা শোনো এবং এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আলোচনা করছি। তোমরা এটা যদি মন দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের এখান থেকে যাবতীয় যে এমসিকিউ গুলো আসবে সেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সকলেই জানো প্রথম সেমিস্টারে তোমাদের সিলেবাসে শুধুমাত্র এমসিকিউ থাকবে, তবুও আমাদের এটাকে ডিটেলসে আলোচনা এই কারণেই করতে হবে, কারণ প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলে ডিটেলস জানা থাকলে তাহলে তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অবশ্যই করে আসতে পারবে। তাছাড়া আমি এখান থেকে কিন্তু কিছু নির্বাচিত গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের দিয়ে দেব। যাই হোক, আজকের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন। আমরা শুরু করব। শ্রীকৃষ্ণ কীর্তনটা কি এটা আমি একটু সংক্ষেপে বলে নিই। শ্রীকৃষ্ণ কীর্তন হলো বড়ু চণ্ডীদাস রচিত একটি মধ্যযুগের বাংলা কাব্য। এটি আদি মধ্যযুগের তথা প্রাক চৈতন্য যুগে বাংলা ভাষায় লেখা একমাত্র আখ্যান কাব্য এবং বৌদ্ধ সহজিয়া সঙ্গীত সংগ্রহ। চর্যাপদের পর আদি যে মধ্যযুগীয় বাংলা ভাষার আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন। তাহলে বুঝতে পারলে যে এটা কি জিনিস। এটা হচ্ছে আখ্যান কাব্য, আর যেটা কিনা এই চর্যাপদের পরবর্তী দ্বিতীয় যে প্রাচীনতম বাংলা নিদর্শন সেটা। এটা এবার আমরা চলে আসবো যে কে কবে কোথা থেকে এটা আবিষ্কার করলো। 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যোদল্লভ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই কাব্যের যে খণ্ডিত পুঁথি সেটা তিনি
আবিষ্কার করেন। তাহলে এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমরা এমসিকিউ আকারে পেয়ে যাবে, যেরকম কে, কবে, কোথা থেকে, কার বাড়ি থেকে এই গ্রন্থটি আবিষ্কার করলো। তাহলে 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এই কাব্যের খণ্ডিত পুঁথিটি আবিষ্কার করেন। এখানে কিন্তু গোয়ালঘর এই জায়গাটার নামও কিন্তু মনে রাখতে হবে, যে বাঁকুড়া জেলা সেটাও মনে রাখতে হবে, কাকিল্লা গ্রাম সেটাও মনে রাখতে হবে, এবং দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি বা গোয়ালঘর থেকে সেটাও তোমাদের মনে রাখতে হবে। কে আবিষ্কার করে সেটাও মনে রাখতে হবে, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ। যাই হোক, এবার এই গ্রন্থটা কবে গ্রন্থ আকারে প্রকাশিত হলো এটা আমরা জেনে নেব। 1916 খ্রিস্টাব্দে এই বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ তিনি তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পুঁথিটি গ্রন্থাগারে। শ্রীকৃষ্ণ কীর্তনটা কি এটা আমি একটু সংক্ষেপে বলে নিই। শ্রীকৃষ্ণ কীর্তন হলো বড়ু চণ্ডীদাস রচিত একটি মধ্যযুগের বাংলা কাব্য। এটি আদি মধ্যযুগের তথা প্রাক চৈতন্য যুগে বাংলা ভাষায় লেখা একমাত্র আখ্যান কাব্য এবং বৌদ্ধ সহজিয়া সঙ্গীত সংগ্রহ। চর্যাপদের পর আদি যে মধ্যযুগীয় বাংলা ভাষার আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন। তাহলে বুঝতে পারলে যে এটা কি জিনিস, এটা হচ্ছে আখ্যান কাব্য, আর যেটা কিনা এই চর্যাপদের পরবর্তী দ্বিতীয় যে প্রাচীনতম বাংলা নিদর্শন সেটা। যেহেতু এই গ্রন্থের প্রথম দিকের অংশ এবং শেষের দিকের অংশ পাওয়া যায়নি, খণ্ডিত আকারে পাওয়া গেছে, তাই এই গ্রন্থের যে নামকরণ সেই অংশটা কিন্তু পাওয়া যায়নি। তাই এই বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ যখন সম্পাদনা করেছেন, তিনি এই গ্রন্থটির নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন, আর তার নাম অনুসারেই এটাকে আমরা জানি আর কি, এই নামেই আমরা এই গ্রন্থটিকে চিনি। যদিও এই গ্রন্থের মধ্যে একটি চিরকুট আকারে পাওয়া গেছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটা, একটা লিখিত শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম পাওয়া গেছিল। অনেকে তার জন্য মনে করেন যে এই গ্রন্থটির নাম হয়তো শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কিন্তু এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ গ্রন্থটি সম্পর্কে কোনো প্রমাণ্য বিষয় না পাওয়া যাওয়ায় তাই গ্রন্থটি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন হিসেবেই বেশি চিনি। তাহলে নামকরণ নিয়ে যে একটা সমস্যা সেটাও কিন্তু তোমরা জেনে গেলে, যে চিরকুটটা কি লেখা ছিল, সেটা ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। হয়তো কেউ এই গ্রন্থটিকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, কারণ একটু বলে রাখি, কারণ হচ্ছে এই যে গ্রন্থ, এই গ্রন্থের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা বর্তমানে যে রাধা কৃষ্ণের যে প্রেমের যে দৈবিক ব্যাপারগুলো আমরা দেখি আমাদের ভগবত গীতায় বা ভাগবতে বা অন্যান্য ধর্মগ্রন্থে, কিন্তু সেই বিষয়টাকে না দেখিয়ে অর্থাৎ দৈবিক ভাবটাকে না দেখিয়ে সেটাকে বড়ু চণ্ডীদাস তিনি একদম সাধারণ একটা গ্রামের ছেলে, যেটা যে কিনা একটু লাম্পট এবং একদম গ্রাম্য যে বিষয়গুলো একদম সাধারণ একটা মানুষ হিসেবে তুলে ধরেছেন এই শ্রীকৃষ্ণ এবং রাধাকে। অনেকে যারা রাধা কৃষ্ণের ভক্ত তারা কিন্তু এই বিষয়টাকে মেনে নিতে পারেনি, যারা রাধা এবং কৃষ্ণকে দেবতার অংশ হিসাবে মনে করেন তাদের কিন্তু এই জিনিসটা একদমই পছন্দ হয়নি। তাই তাদের থেকে লুকিয়ে রাখার জন্য বা এইটা যাতে সমাজের সম্মুখে চলে না আসে তার জন্য কিন্তু এই গ্রন্থটিকে মনে করা হয় লুকিয়ে রাখা হয়েছিল। তার জন্য এই গোয়ালঘরে লুকিয়ে রাখার কারণে হোক বা এটাকে বিভিন্ন কারণে হোক এর কিছুটা অংশ কিন্তু আর পাওয়া যায়নি প্রথম দিকের এবং শেষের দিকে, তাই নামকরণ নিয়ে একটু সমস্যা ছিল। সেই সমস্যাটা যাই হোক বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিয়ে সেটা সমাধান করেন। এবার আমরা চলে আসবো যে এই শ্রীকৃষ্ণ কীর্তনের মূল উপজীব্য বিষয়টা কি, অর্থাৎ আলোচনার বিষয়টা কি, এর বিষয়বস্তুটাই বা কি কি নিয়ে এই কাব্যটি। তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য বিষয়টা হচ্ছে রাধা ও কৃষ্ণের প্রণয় কাহিনী, প্রণয় বলতে প্রেম কাহিনী। সমগ্র কাব্যটি 13টা খণ্ডে বিভক্ত, 13টি পর্বে বা খণ্ডে বিভক্ত। সেই খণ্ডগুলোর নাম আমি বলছি, তোমরা একটু মনে রাখো বা খাতায় নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। জন্ম খণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড,
কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড ও রাধা বিরহ। এই যে 13টি খণ্ড, এই 13টি খণ্ডে বিভক্ত। তোমাদের প্রশ্নে আসতে পারে যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কয়টি খণ্ডে বিভক্ত, 10টি, 12টি, 11টি না 14টি, এরকম ভাবে অপশন দিয়ে দেবে। তোমাদের সেখানে টিক দিতে হবে, বা যদি ওএমআর দেয় তাহলে তোমাদের ওএমআর এ গোল করতে হবে যে 13টি খণ্ডে বিভক্ত। এবার আমরা চলে আসব এই কাব্যের প্রধান চরিত্র। এই কাব্যের প্রধান চরিত্র হচ্ছে 3টি। একটি হচ্ছে রাধা এবং কৃষ্ণ। যেহেতু রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে এটা রচিত, তাহলে এই দুজন তো থাকবেই। এছাড়া আরো একজন প্রধান চরিত্র ছিল, সেটা হচ্ছে বড়াই। এই বড়াই হচ্ছে এই দুইজনের অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর মধ্যস্থতাকারী, বা তোমরা বলে থাকো পিয়ন। যাই হোক, এই বড়াইটা হচ্ছে দুইজনের মধ্যে প্রেমের আদান প্রদানের মধ্যস্থতাকারী। অর্থাৎ এই মিডলম্যান বা মধ্যস্থতাকারী বা পিয়ন যাকে আমরা বলছি, সেই বড়াই বুড়ি কি করতো না, সামান্য পান সুপারি বা কিছু অর্থের জন্য, মানে সামান্য কিছু দিলেই সে কিন্তু এই কাজগুলো করে দিত। অর্থাৎ কৃষ্ণ তাকে এই সামান্য লোভগুলো দিত, অর্থাৎ কখনো পান, কখনো সুপারি, বা কখনো কিছু সামান্য অর্থ বা কোনো খাবার এর লোভ দিলেই তিনি কিন্তু তার যে তথ্যগুলো সেটা রাধার কাছে পৌঁছে দিত। অর্থাৎ এই রাধা কৃষ্ণের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে এই বড়াই বুড়িকে এখানে ব্যবহার করা হয়েছে, বা আমরা দুজনের দূতও বলতে পারি একে, মধ্যস্থকারী, দূত, পিয়ন, মিডলম্যান, তোমরা যে যেটাই বলে থাকো না কেন, এটাই হচ্ছে এই বড়াই বুড়ির মানে কাজ এখানে। এবার আমরা চলে আসব এই গ্রন্থটির রচনাকাল সম্পর্কে। এই গ্রন্থটি তুলট কাগজে লেখা ছিল। 3টি হাতের লেখায় এই কাব্যটি কিন্তু লেখা, একটি ব্যক্তির হাতের লেখা নয়, 3টি হাতের লেখায় এটি লিখিত এবং তুলট কাগজে এটা লেখা। যেহেতু প্রথম দিকের কিছু পৃষ্ঠা বা পুঁথির কিছু অংশ প্রথম দিকে না থাকার কারণে এই গ্রন্থটির রচনাকাল সম্পর্কে কিন্তু সঠিক তথ্য পাওয়া যায় না। এই গ্রন্থটি 14শ শতাব্দীর শেষ দিকে কিংবা 15শ শতাব্দীর প্রথমার্ধে রচিত হয়ে থাকতে পারে বলে অনেক গবেষক অনুমান করেন, কিন্তু সঠিক তথ্য পাওয়া যায় না, কারণ প্রথম দিকের কিছু অংশ এর পাওয়া যায়নি। তাহলে এই কাব্যের আলোচনার বিষয়টা আমরা দেখছি রাধা এবং কৃষ্ণের যে জন্ম কাহিনী, অর্থাৎ জন্মখণ্ডে আমরা এটা বিষয়টা পাবো। এইভাবে এক এক করে নৌকা খণ্ডে আমরা দেখব রাধাকে পার করে দেওয়ার জন্য সে বিভিন্ন রকম আবদার করছে। এইভাবে বৃন্দাবন খণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, কালীয় দমন নাক যে অসুর তাকে দমন করার বিষয়টা আমরা পাবো। এইরকম ভাবে রাধা বিরহ, অর্থাৎ কৃষ্ণ যখন রাধাকে ছেড়ে চলে যায় তখন যে রাধার যে বিরহ বা দুঃখ, সেটাও এই লাস্ট খণ্ডে আমরা দেখতে পাবো। আসলে কৃষ্ণ মর্তে এসেছিল যে নারায়ণের অংশ মনে করা হয়, কৃষ্ণকে সেই নারায়ণের অংশ কৃষ্ণ মর্তে এসেছিল আমাদের যে পৃথিবীর বাসী, সেই পৃথিবীবাসীকে রক্ষা করার জন্য। কার হাত থেকে রক্ষা করার জন্য? না, এই কংসের অত্যাচারের হাত থেকে পৃথিবীবাসীকে রক্ষা করার জন্য কিন্তু তিনি কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন। এবং তারই যে সহধর্মিণী রাধা হিসেবে যাকে আমরা দেখছি, সে ছিল বিষ্ণুর সহধর্মিণী লক্ষ্মীর অংশ। তিনিও মর্তে তার সহধর্মিণী রূপে জন্মগ্রহণ করেন। তার জন্মখণ্ডে আমরা দৈবিক যে ব্যাপারগুলো সেগুলো পাই, কিন্তু এই যে গ্রন্থটি, এই গ্রন্থটিকে কোনো রকম দৈবিক ব্যাপার কিন্তু বড়ুচণ্ডী দাস দেখাননি। তিনি একেবারে সাধারণ গ্রাম্য এক যুবক হিসাবে এবং এক গৃহবধূ হিসাবে রাধাকে দেখিয়েছেন, এবং একেবারে সাধারণ গ্রামের ছেলের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তুলে ধরেছেন। এমনকি তিনি তার মধ্যে যে লাম্পট্য বা তার যে দুশ্চরিত্র, সেই সমস্ত বিষয়গুলোকে বেশি করে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ এখানে কৃষ্ণকে দেখানো হয়েছে তিনি রাধার প্রেম পাওয়ার জন্য অনেকটা জোর জবরদস্তি করেছেন, খারাপ দুর্ব্যবহার তিনি রাধার সঙ্গে করেছেন। কিন্তু আমরা যেটা জানি বা অন্যান্য ধর্মগ্রন্থ ভগবদ গীতায় যেটা পাওয়া যায়, সেটা কংস বধ করার জন্য কিন্তু কৃষ্ণের জন্ম এবং তার সহযোগী হিসাবে রাধার জন্ম। এবার যখন কংসকে বধ করার জন্য যখন রাধাকে ছেড়ে
কৃষ্ণ চলে যায় তারপরে শুরু হয় রাধা বিরহ। এই পর্যন্তই কিন্তু আমাদের এই গ্রন্থের আলোচনার বিষয়, অর্থাৎ জন্ম থেকে শুরু করে রাধা বিরহ পর্যন্ত আমরা বিভিন্ন অংশে অর্থাৎ 13টি খণ্ডে আমাদের এই গ্রন্থটিকে পাবো। পরে আমি যদি তোমাদের জানার ইচ্ছা হয়, যেহেতু তোমাদের এখানে আলোচনার মানে বিষয় নয় যে কোন খণ্ডে কি আছে, তবুও যদি তোমাদের জানার ইচ্ছা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি সেই 13টি খণ্ড নিয়ে একদম বিস্তারিতভাবে তোমাদেরকে আলোচনা করব বা তোমাদেরকে এটা জানিয়ে দেব। এবার আমরা চলে আসব যে এই গ্রন্থের বৈশিষ্ট্য কি। এই গ্রন্থটি মূলত একটি উক্তি প্রত্যুক্তিমূলক গ্রন্থ। উক্তি অর্থাৎ একজন প্রশ্ন করছে, তার উত্তরে আরেকজন কিছু বলছে, এর জন্য উক্তি প্রত্যুক্তিমূলক একটি কাব্য। আর এছাড়া এই কাব্যে প্রচুর রাগ রাগিনীর উল্লেখ পাওয়া যায়। এছাড়া পয়ার ও ত্রিপদী ছন্দের বৈচিত্র্যপূর্ণ প্রয়োগ কিন্তু এই কাব্যে আমরা দেখতে পাবো। আর অলঙ্কার শাস্ত্র অনুসারে যে উপমা, উৎপ্রেক্ষা, রূপক, এই সমস্ত প্রভৃতি অলঙ্কার কিন্তু এই কাব্যে বরুচণ্ডী দাস ব্যবহার করেছেন। আর বিভিন্ন গ্রামীণ যে সংস্কার, সামাজিক রীতিনীতিরও পরিচয় কিন্তু এই কাব্যটিতে আমরা পাবো। এবার আমরা এই গ্রন্থের লেখক পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করে নেব, না করলেই নয়, কারণ এখান থেকেও তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। এই গ্রন্থের লেখক আমরা জানি যে বরুচণ্ডী দাস, কিন্তু এই নামকরণটা নিয়েও, এই নামটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। কখনো কখনো আমরা এই নামটাকে অনন্ত বরুচণ্ডী দাস হিসাবে পেয়ে থাকি কোথাও কোথাও, আবার কোথাও বরুচণ্ডী দাস হিসাবে পেয়ে থাকি। তাই এই গ্রন্থের লেখক আদতে বরুচণ্ডী দাস নাকি অনন্ত বরুচণ্ডী দাস, সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। যাই হোক, আমরা দুটো নামই জেনে রাখবো। অর্থাৎ তাহলে আমরা দুটি নাম হিসেবেই এখানে পেয়ে যাব, একটি হচ্ছে বরুচণ্ডী দাস আর একটা হচ্ছে অনন্ত বরুচণ্ডী দাস। দুটোই কিন্তু এই একই ব্যক্তি হিসেবে মনে করা হয়। আমরা আরো কিছু বৈশিষ্ট্য এই গ্রন্থের জেনে নেব। এই বাংলা সাহিত্যের প্রথম যুগের ভাষা হিসেবে যে চর্যাপদ, তার ভাষা অপেক্ষা কৃষ্ণ কীর্তনের যে ভাষা সেটা অনেক সাবলীল, স্বাভাবিক ও স্বনির্ভর ছিল। আর বরুচণ্ডী দাস সংস্কৃত ভাষা ও সাহিত্যের সুপণ্ডিত ছিলেন, এটাও কিন্তু তোমাদের মনে রাখা দরকার। ছোট ছোট বিষয়, যেহেতু শর্ট কোশ্চেনের প্রশ্ন হবে বা এমসিকিউ হবে, তাই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যত রকম তথ্য তোমরা পাবে সেই তথ্যগুলো কিন্তু নোট ডাউন করে নাও। আমি সমস্ত রকম ভাবে এই তথ্যগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আর এই শ্রীকৃষ্ণ কীর্তনে একদিকে কিন্তু ভগবত যে পুরাণ শ্রী গীত গোবিন্দম কাব্যের বহু পংক্তি কিন্তু অনুবাদ এখানে পাওয়া যায়। আর তেমনি উপমা, রূপক, উৎক্ষেপ, এগুলো তো আমি বললামই, এগুলো কিন্তু এর বৈশিষ্ট্য। এই কাব্যে 7 প্রকারের পয়ার ও 3 প্রকারের ত্রিপদী ছন্দের প্রয়োগ দেখা যায়। আর বিষয়বস্তু ভাবের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু জয়দেবের যে গীত গোবিন্দম ও চৈতন্যোত্তর বৈষ্ণব সাহিত্যের মধ্যে সেতু বন্ধনের কাজ করেছে, অর্থাৎ দুটোর মিডিলম্যান হিসেবে কাজ করেছে, অর্থাৎ দুটোর মধ্যে একটা সংযোগ রক্ষা করেছে এই শ্রীকৃষ্ণ কীর্তন। কোন দুটোর মধ্যে? একটা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দম, একটা হচ্ছে চৈতন্যোত্তর বৈষ্ণব সাহিত্য। এই দুটোর মধ্যে মেলবন্ধন তৈরি করেছে। তাছাড়া এই কাব্যে রাধা, কৃষ্ণ ও বরাইয়ের যে উক্তি প্রত্যুক্তি, তার মাধ্যমে নাটকীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। আর তার মধ্যে রয়েছে পরবর্তীকালের বাংলা নাট্য সাহিত্যের বীজও, অর্থাৎ নাট্য সাহিত্যের যে সৃষ্টি সেটা কিন্তু এখান থেকেই সূত্রপাত। অর্থাৎ যেহেতু এই কাব্যে আমরা নাটকীয় ভাবটা দেখতে পেয়েছি, সেই পরবর্তীকালে এইভাবে নাটকের আবির্ভাব ঘটে। আর বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎবল্লভ আবিষ্কৃত পুঁথিটি ছাড়া এই শ্রীকৃষ্ণ কীর্তনের আর কোনো পুঁথি কিন্তু পাওয়া যায়নি। তুলট কাগজে লেখা এই পুঁথিটির প্রারম্ভে আখ্যানপত্র আর শেষের যে পুষ্পিকা এবং মাঝের যে কতকগুলি পৃষ্ঠা নষ্ট হয়ে গিয়েছে, আর পুঁথির মধ্যে একটি টুকরো কাগজ পাওয়া গিয়েছে, তাতে লেখা রয়েছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এবার আমরা চলে আসব এই কাব্যের গুরুত্ব। এই গুরুত্বটা কি, কোথায় এর গুরুত্ব, সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। চর্যাপদের পর শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্য বাংলা ভাষার একটা প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
অনেকে মনে করেন যে এই গ্রন্থটিকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, যেহেতু এই কারা লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, যারা শ্রীকৃষ্ণকে অবতার হিসেবে বা দেবতা হিসেবে দেখতে চেয়েছিলেন তারা কিন্তু এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কারণ এই যে বরুচণ্ডী দাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে কিন্তু শ্রীকৃষ্ণকে একটি লম্পট হিসাবে বা একটি সাধারণ গ্রাম্য বালক হিসাবে দেখানো হয়েছে, তার মধ্যে কোনো দৈবিক ব্যাপারগুলো কিন্তু দেখাননি। অর্থাৎ একটা সাধারণ ছেলে এবং একটি মানে দুশ্চরিত্র বা লম্পট সাধারণ গ্রাম্য পরিবেশের যুবক হিসেবে দেখানো হয়েছে বলেই হয়তো অনেকে এই জিনিসটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন। কারণ এতে যে ধর্মীয় যে ভাবটা বা যে শ্রীকৃষ্ণের যে মহিমা, সেটাকে কিন্তু কখনো কোথাও না কোথাও একটু ক্ষুণ্ণ হতে পারে বা লোকের কাছে খারাপ বার্তা যেতে পারে, তার জন্য এটাকে কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু যাই হোক, সেই বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ এর গুরুত্ব কি? গুরুত্বটা হচ্ছে বাংলা ভাষাতত্ত্বের ইতিহাসে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। আর অন্যদিকে এইটি প্রথম বাংলায় রচিত কৃষ্ণ কথা বিষয়ক কাব্য। কি না, এটি প্রথম বাংলা ভাষায় লেখা কৃষ্ণ কথা নিয়ে রচিত মনে করা হয়। এই গ্রন্থের পথ ধরেই পরবর্তীকালে বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর আগমন ঘটে। আর এই কাব্যের ভাব বৈষ্ণব মহান্তদের নির্দেশিত যে কৃষ্ণলীলার ভাব ব্যঞ্জনার সঙ্গে মেলে না, এটা এরও একটা বৈশিষ্ট্য বা গুরুত্ব। বাংলা সাহিত্যের ইতিহাসের বা ইতিহাসকার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এর জন্য বলেছেন, জয়দেব ও ভারতচন্দ্রকে বাদ দিলে এ ধরনের কাব্য সমগ্র পূর্ব ভারতেই আর পাওয়া যাবে না। বোধহয় সেকালের শ্রোতারা এই পাঁচালী গানে বাস্তবতার সঙ্গে কিছু আধ্যাত্ম ব্যঞ্জনাও লাভ করত, কিন্তু আধুনিক কালের পাঠক এ কাব্যের প্রত্যক্ষ আবরণ অধিকতর আনন্দের সঙ্গে আস্বাদন করবেন। রাধাকৃষ্ণ লীলায় কিছু উত্তাপ ছিল, জয়দেবের গীতগোবিন্দে সেই উত্তাপ সঞ্চারিত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে। সে উত্তাপ অভিনব জয়দেব বিদ্যাপতির পদেও কিছু স্ফুলিঙ্গ বর্ষণ করেছে। ভারতচন্দ্র সেই উত্তাপকে কামনার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নরনারীর প্রণয় চর্চাকে আলোকিত করেছেন। দেহের এই রহস্য চৈতন্য ও উত্তর চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলিতে উত্তাপ হারিয়ে স্থির দীপশিখায় পরিণত হয়েছে। তাহলে বন্ধুরা, এখান থেকে যে আলোচনা আমি করলাম, সেই আলোচনা যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের সেই জায়গাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীকালে সেই বিষয়টি নিয়ে আবার ভিডিও তৈরি করে দেব। এখন আমি তোমাদেরকে এখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউ গুলো সম্পর্কে আমি তোমাদের কিছু এমসিকিউ দিয়ে দিচ্ছি এবং পরবর্তীকালে এখান থেকে আরো আমি এমসিকিউর ক্লাস বা ভিডিও তোমাদেরকে পরবর্তীকালে দিয়ে দেবো। এখন তোমাদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি দিচ্ছি, সেগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও, পারলে সেখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও বা নোট ডাউন করে নাও। এই আলোচনা প্রসঙ্গে তোমাদের এটাও জেনে রাখা প্রয়োজন যে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ যে শতাব্দী, অর্থাৎ এই যে 200 বছর 1300 এবং 1400, এই 200 বছর কিন্তু বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ নামে পরিচিত। কেন অন্ধকারময় যুগ নামে পরিচিত? কারণ এই সময় তুর্কি আক্রমণের ফলে এক চরম যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বাংলার আকাশে বাতাসে, তার কারণে প্রতিটা মুহূর্তে সকলে আতঙ্কিত অবস্থায় ছিল। এই পরিবেশে সাহিত্য রচনা করার যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু ছিল না। তাই এই সময়ে কোন রকম সাহিত্যের নিদর্শন কিন্তু পাওয়া যায় না। তাই এই সময়কালকে বাংলার সাহিত্যের বন্ধা যুগ বা অন্ধকারময় যুগ বলা হয়ে থাকে। এটাও কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, কারণ এই অন্ধকার যুগ পার করার পরেই কিন্তু শুরু হয় মধ্যযুগ। আর এই মধ্যযুগের একদম আদি নিদর্শনটা হচ্ছে তোমাদের এই যে আজকের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন। এবার আমরা চলে আসব যে এখান থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বা এমসিকিউর কথা আমি বলছিলাম, সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ বা শর্ট কোশ্চেন আমি এখান থেকে আলোচনা করছি। এইখান থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বা এমসিকিউ গুলো আসতে পারে তোমাদের পরীক্ষায়, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি আবিষ্কৃত হয় অপশন ক 1909 খ্রিস্টাব্দে, অপশন খ 1916 খ্রিস্টাব্দে, অপশন গ 1911 খ্রিস্টাব্দে, অপশন ঘ 1913 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর অপশন ক 1909 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির নাম কে দেন? অপশন ক বরুচণ্ডী দাস, অপশন খ বসন্ত রঞ্জন রায়,
বিদ্যুৎবল্লভ, অপশন গ হরপ্রসাদ শাস্ত্রী, অপশন ঘ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এর সঠিক উত্তর অপশন খ বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎবল্লভ। পরের প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন কি? অপশন ক চর্যাপদ, অপশন খ গোরক্ষনাথ, অপশন গ বৈষ্ণব পদাবলী, অপশন ঘ শ্রীকৃষ্ণ কীর্তন। এর সঠিক উত্তর অপশন ঘ শ্রীকৃষ্ণ কীর্তন। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর আমি দেব না, একদম সোজা উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম খণ্ডের নাম কি? অপশন ক দান খণ্ড, অপশন খ ভার খণ্ড, অপশন গ তাম্বুল খণ্ড, অপশন ঘ জন্ম খণ্ড। এর সঠিক উত্তর অপশন ঘ জন্ম খণ্ড। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? অপশন ক নৌকা খণ্ড, অপশন খ যমুনা খণ্ড, অপশন গ রাধা বিরহ, অপশন ঘ ভার খণ্ড। এর সঠিক উত্তর অপশন গ রাধা বিরহ। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কবে প্রকাশিত হয়? অপশন ক 1907 খ্রিস্টাব্দে, অপশন খ 1909 খ্রিস্টাব্দে, অপশন গ 1923 খ্রিস্টাব্দে, অপশন ঘ 1916 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর অপশন ঘ 1916 খ্রিস্টাব্দে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। পরবর্তীকালে এখান থেকে আমি আরো গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো বাকি রয়ে গেল সেইগুলো আমি তোমাদেরকে পরবর্তীকালে ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে বা সকলের মধ্যে শেয়ার করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বিভিন্ন রকম শিক্ষামূলক তথ্য, সংবাদ এবং বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে আপন করে নিও এবং এই পরিবারের সদস্য হয়ে ওঠো। আর সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, এবং লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা একদমই ভুলো না, কারণ তোমাদের এই লাইক কমেন্টই কিন্তু আমাকে পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও বা তথ্য বা বিষয়ভিত্তিক আলোচনা করায় উৎসাহিত করবে। যাই হোক বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও আলোচনাটি তোমাদের কেমন লাগলো এবং কোথায় কোথায় তোমরা বুঝতে পারোনি সেই জায়গাগুলো আমাকে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদেরকে সেই জায়গাগুলো বুঝিয়ে পরবর্তীকালে ভিডিও প্রদান করব। আর যে প্রশ্নটি আমি বললাম সেই প্রশ্নটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও। যাই হোক বন্ধুরা, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।